নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আজকে আমাদের প্রসঙ্গ একটু অন্যরকম। আমাদের সকল ভক্ত বন্ধুদের নিশ্চয়ই খুবই জানবার আগ্রহ মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন, সে তার কথা। মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনটি আমরা প্রত্যেকটা দিন ছবিতে দেখতে পাই। সেই কথাই আজকে বলবো যে ঠাকুরের ইচ্ছায় সুতপার উদ্যোগে আমরা শেষমেশ বেশ কয়েকজন মিলে গিয়েছিলাম। সেই ঘটনাটি সেই দুদিনের যে আহরণ করে আনা সম্পদ, সেই আহরণ করে আনা সম্পদ সকলের সঙ্গে ভাগ করে নেব। প্রথমেই রূপা, ভারতীদি, সুচিস্মিতা, মীনা সরকার, প্রতিভা নন্দী, কৃষ্ণা চট্টোপাধ্যায়, সোমদত্তা, মানিক মালাকার, সকল ভক্ত বন্ধুদের, বর্ধমানের মৌসুমী, সুপর্ণা, রূপশ্রীর ফোনটাও এখন সাড়া দিয়েছে, কল্যাণী দি, রেখা দি, সাহানা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর ঠাকুর মায়ের শ্রীচরণে, স্বামীজির শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি তাহলে আজকের কথা। আজকের কথা বলবার জন্যে, শোনবার জন্যে আমরা সবাই ব্যাকুল। সবচেয়ে মজার ব্যাপারটা কি হয়েছে সেই কথা বলেই শুরু করি। বাড়ি আসার পর যা হয়, কাজে মন লাগে না, তবু নিত্যদিনের কাজগুলো সারতেই হয়। কিন্তু চোখের সামনে এখনো বুঝি সেই সবুজ রোদ্দুরের রং যে সবুজ হতে পারে, এ কথাটা প্রথম আমাকে বাবা বলেছিলেন। গাছের পাতার ফাঁক দিয়ে যখন রোদ্দুরের ঝিলিমিলি আলপনা মাটিতে পড়ে, সে একরকম সৌন্দর্য। আরেকটি ওই সবুজ রোদ্দুর কখন দেখা যায়, যখন ঘন পাতার ভিতর দিয়ে সূর্যের আলোটি প্রতিসরিত হয়ে আসে, তখন দেখা যায়। চুপটি করে শুধু সৌন্দর্য পান করে এসেছি আকণ্ঠ, সেই নেশা কাটেনি। এবার মজার কথাটি কি হলো, ঘুমিয়ে পড়েছি তো স্বাভাবিক। আজকে এই কদিনের শারীরিক কষ্ট বিশেষ কিছু হয়নি, কিন্তু মানসিক উচ্ছ্বাসের একটা ক্লান্তি থাকে। সেই কারণে এবার ঘুম ভাঙতে আমি বেশ পাশ ফিরে দেখছি চোখ পিটপিট করে, যে আমার পাশে যে থাকতো কাকলি, সে কি করছে, সে কি উঠে গেছে। কেননা আমি অত সকালবেলা উঠতে পারিনি, 4টের সময়। চোখ পিটপিট করে দেখছি কাকলি উঠে গেছে কিনা। ওমা, উঠে দেখি আরে এটা তো মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনের সেই ঘরটি নয়, নিজের ঘরে শুয়ে আছি। মনের ভেতরে এখনো রিমা, বিলাসপুরের দিদি, চিনুদি, শুভ সন্ধ্যা, সুবর্ণা, সুস্মিতা, শুভ সন্ধ্যা। মনের মধ্যে এখনো বুঝি সেই আনন্দের ভুরভুরি কাটছে। শ্রী শ্রী মা যে বলতেন, আনন্দের পূর্ণ ঘট ঠাকুরের সান্নিধ্যে, তারই ভাগ কিন্তু আমরা পেয়েছি। কৃপা করে তিনি এই ভাগটি আমাদের দেন। এবারে একদম প্রথম থেকে বলি, দুটো তার মধ্যে গল্প আছে। এক হচ্ছে এই কপিল মুনির আশ্রম, সগর রাজার গল্প, এটা তো বলবই। আর মনসাদ্বীপে রামকৃষ্ণ মিশন তৈরি হলো, সে কথাও আমরা শুনব। তার মাঝখানে একটু নিজেদের অভিজ্ঞতার কথা বলি। মনসাদ্বীপের ছবি তো দেখতে পাই, পরম পূজনীয় স্তবপ্রিয়ানন্দজি মহারাজ, তারপর স্বামী অমরেন্দ্রানন্দজি মহারাজ, এদের লেখা আমরা প্রতিদিন পড়ি, মহারাজজির কথা শুনি। যারা গুগল মিটে ক্লাস করে তো আছেই, আর না হলে আমরা অনেকেই ইউটিউবে নিয়মিত শুনি। আর অমরেন্দ্রানন্দজি মহারাজ এত সুন্দর ফটোগ্রাফি করেন যে চোখে একেবারে যেন ছবির মতন ভেসে থাকে মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন আশ্রমটি। সে ফুলের ছবি থাকে,
ঠাকুরমা, স্বামীজি, শিব, যেখানে ওখানে যে শিবের পূজা হয় সেই ছবি থাকে, এমনকি যে নাগলিঙ্গম গাছের ফুলের ছবি থাকে। একদম যখন আমরা টোটো থেকে নামলাম ঠিক মনে হলো ফেসবুকে মানে ফোন থেকে চোখের সামনে জল করে উঠলো, যা দেখেছি তেমনটি। এবার কথা হচ্ছে যে নদী পার হওয়া নিয়ে আমার হাজব্যান্ডের একটুখানি দ্বিধা ছিল। এই ছোট, আসলে কি মানে কমিউনিকেশনেরও একটা সমস্যা হয়েছিল। অনেকেই বলছেন বা বলতেন তখন নৌকা করে। এবার নৌকা করে পার হওয়া শুনে শেষকালে আমিও নার্ভাস হয়ে পড়ি, কেননা ওখানে সত্যিই নৌকারও ব্যাপার আছে, সাগর দ্বীপের জন্যে নয়, মৌসুনী দ্বীপ বা আরও কোথাও কোথাও যাওয়ার জন্যে। আমার পুত্রের বন্ধু আর সুতপার ছেলে, এই তিনজনে সমস্ত তথ্য সঞ্চয় করে এনেছে, এই তথ্যগুলি সংগ্রহ করেছে। ওখানে ওরা রীতিমতো বন্ধু পাতিয়ে নিয়েছে, স্কুলের ছেলেদের সঙ্গে, তারপর গ্রামের ছেলেদের সঙ্গে, এমনকি লঞ্চে উঠে লঞ্চে যারা নিত্যযাত্রী সেই রকম ছেলেদের সঙ্গে ফোন নাম্বার আদান প্রদান হয়েছে। রীতিমতো তাদের ওরা মিস করছে। তা যে কথাই ছিলাম, এবার নৌকা বলতে স্বাভাবিকভাবেই জেলে নৌকা, কাঠের নৌকা এটাই ভেবেছি, কিন্তু তারপরে ভালোভাবে জানা গেল যে না, লঞ্চ। দক্ষিণেশ্বর বেলুড় মঠে যে লঞ্চ পারাপার হয় বা হাওড়ায় যে লঞ্চ পারাপার হয় সেই ধরনের লঞ্চ। আর যেহেতু এই সময়টা সেরকম ঝড়ঝঞ্ঝার সময় নয়, মা গঙ্গা একদম শান্ত হয়ে আছেন, সেই জন্য আর যাচ্ছি আমরা ঠাকুর মায়ের কাছে। সুতরাং ভয় যদিও বা মনের কোণে কারোর উঁকিও মারে, এই ভরসাটুকু তাকে রাখতেই হবে যে ঠাকুর মায়ের কাছে আমরা এতজন মানুষ যাচ্ছি, তাহলে তাদের যে নিন্দে রটবে যদি একটা কিছু ভুলভাল কাণ্ড ঘটে যায়। সেই জন্যে আমার অতটা ভয়ের কিছু ছিল না, কিন্তু আমার যেটা একটা টেনশন বলা যায় সেটা ছিল যে এই এতটা পথ একটানা যেতে হবে। সকালবেলা আমরা সেদিনকে মানে আমরা 3 ভাগে এসেছি, সুতপা, ওরা 3 জন, আর রূপশ্রী আর ওর হাজব্যান্ড, এই কয়েকজন সুতপার গাড়িতে উঠেছে। সুতপারা এসেছে প্রথমে, ঠিক ছিল ওরা কাকদ্বীপে এসে বড় ভেসেল পাবে, কিন্তু এখন ড্রেজিং চলছে বলে ভেসেল পায়নি, ওরাও লঞ্চ পেয়েছে। এবার কাকদ্বীপ থেকে লঞ্চে পার হতে বেশিক্ষণ লাগে না, আধ ঘন্টার অ্যারাউন্ড 30 মিনিটস, 40 মিনিট না 20 মিনিট, ওই জোয়ার ভাটার কারণে একটু কম বেশি হয়। কিন্তু সাগরদ্বীপ মানে সাগরদ্বীপ যে দ্বীপটি, সাগর আইল্যান্ড, সেটি কিন্তু অনেক বড়, 360 কিলোমিটার। তো সেই কারণে ওদের গাড়িতে আবার বেশ অনেকটা পথ গিয়ে পৌঁছতে হয়েছে মিশনে। আর আমরা সবচেয়ে এই ছবিটি আমাদের চোখের সামনে নিশ্চয়ই ভেসে ওঠে, আমাদের ছোটবেলায় যে পশ্চিমবঙ্গের ম্যাপ আমরা আঁকতাম, ভারতের ম্যাপের থেকেও পশ্চিমবঙ্গের ম্যাপের কথা আরও বেশি বলছি এই কারণে, সেখানে গাঙ্গেয় বদ্বীপটি খুব সুন্দর করে আমাদের আঁকতে হতো। একদম স্পষ্ট বড় যে ডিউ ড্রপের মতন আইল্যান্ডটি পড়তো, ওইটি হচ্ছে সাগর আইল্যান্ড, সাগরদ্বীপ। এবার আমার আবার বহুদিন অবধি ধারণা ছিল মনসা দ্বীপ আরেকটি আলাদা দ্বীপ, কিন্তু তারপরে জানলাম যে না, সাগরদ্বীপের মধ্যেই মনসা দ্বীপ একটা জায়গার নাম। তো যাই হোক, সুতপার রূপশ্রীদের একটা পার্ট হয়ে গেল। এবারে রূপা মানে রূপা গাঙ্গুলি, মা রূপার মা, মাসিমা কোমরে পিঠে স্পাইনে বেল্ট বাঁধাতো, তার পক্ষে এতটা জার্নি করা সত্যিই কষ্টসাধ্য, কিন্তু ঠাকুর মায়ের কৃপায় সেরকম কিছুই কষ্ট হয়নি। রূপা কেয়াকে নিয়ে, মাসিমাকে নিয়ে চলে এলো নামখানা। রূপার হাজব্যান্ড কিশোরদা রূপার গাড়িতে তাদের নামখানায় ড্রপ করে তিনি ফিরে গেলেন।
গাড়ি রাখার যদিও ব্যবস্থা আছে, সেখানে গাড়ি পার্ক করে 2 দিন 3 দিন রেখে দেওয়া যায়, কিন্তু কিশোরদা ফিরে গেলে ওরা লঞ্চ পার হয়ে চলে এলো। এবার ওই যে লঞ্চ পার হয়ে এলো, ওই জায়গাটির নামটাও ভারী সুন্দর, বেনুবন। ছবি তো আরও এখনো দেওয়া বাকি আছে, ছবি দেব। আর আমরা মানে আমরা 3জন, আমার ছেলের বন্ধু 4জন, আর কাকলিও আমাদের এখানেই থাকে। আমরা এই 5জনই মিলে গড়িয়া স্টেশন থেকে, শিয়ালদা থেকে যে ট্রেনটা 5:10 নাগাদ ছাড়ে, ওই ট্রেনটি এসে 5:30 নাগাদ গড়িয়াতে ঢোকে। আমরা গড়িয়া স্টেশন থেকে ট্রেনে উঠলাম। আর এত ভালো লাগছিল, আমরা তো ব্রাহ্ম মুহূর্তে উঠতে পারি না, আমি তো অন্তত পারিই না, কিন্তু কষ্ট করে যদি উঠে পড়ে স্নান করে নেওয়া যায়, তাহলে যে একটা মানে সুখানুভূতি জাগে, সে কথা বলাই বাহুল্য। তখন সবে অরুণোদয় হচ্ছে, সূর্য উঠতে তখনও দেরি। আমাদের বাড়ি গড়িয়া স্টেশন থেকে হাঁটা পথ হলেও মালপত্র নিয়ে একটু কষ্টই হচ্ছিল। একটু গিয়েই রিক্সা পেয়ে গেছি, আর কাকলিও পৌঁছে গিয়েছিল, টিকিট কেটে অপেক্ষা করছে। নামখানা লোকাল, একদম ফাঁকা ট্রেন, সূর্য উঠতে শুরু করেছে, আমাদেরও ট্রেন ছুটতে শুরু করলো। আর ট্রেনের গতি কিন্তু এখানে খুবই ভালো, ভালো স্পিডে ট্রেন রান করছে। আর এই যে কষ্টটা কেন হচ্ছে না, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে এত হাওয়া, এত অক্সিজেন পাওয়া যাচ্ছে যে ক্লান্তির কোনো ব্যাপার নেই। সেই ট্রেন পৌঁছে দিল আমাদের নামখানা স্টেশনটি ভীষণ সুন্দর। তবে এই ব্যাপারে আমারই প্রতিবেশী দেবিকা, ওর হাজব্যান্ড ডক্টর অংশুমান বাসু, উনি সাগর আইল্যান্ডের হসপিটালের সুপারিনটেন্ডেন্ট ছিলেন, এখন ট্রান্সফার হয়ে গেছেন। তো দেবিকা আমাকে বারবার বলেছিল, তুমি একটু সাহস করে বেরিয়ে পড়ো, দেখো কোনো অসুবিধা হবে না। প্রথমটা হয়তো একটু টাফ মনে হচ্ছে, কিন্তু সত্যি কোনো অসুবিধা হয়নি। তারপর আমরা নামখানা স্টেশনটা তো বললাম খুবই সুন্দর, সেখান থেকে টোটো করে চলে গেলাম লঞ্চঘাট। ওই লঞ্চঘাটটির নাম হচ্ছে কচুবেড়িয়া। সেখান থেকে লঞ্চে উঠে তো যাত্রা শুরু হলো। ঝিলমিল করছে গঙ্গার জল, ওই নদীটিকে কেউ বলছেন মুড়িগঙ্গা, কেউ বলছেন আরেকটি কি নাম বলেন। আসল কথা হচ্ছে এটা তো 7টা নদীর বদ্বীপ। এখানে নদী আমরা তো জানি যে কিভাবে সেই পাহাড়ের উৎস থেকে নামতে নামতে তার গতিপথে কত সভ্যতাকে সমৃদ্ধ করতে করতে তারপর সাগরে এসে মিলিত হয়। এই ব্যাখ্যাটি পরম পূজনীয় স্তবপ্রিয়ানন্দজি মহারাজ এত সুন্দর করে দিলেন যে 35 মিনিট তার সঙ্গে আমরা কথা বলবার সুযোগ পেয়েছিলাম। আসলে মহারাজজির কোমরে লেগেছে, এতটাই লেগেছে হসপিটালাইজড করবার মতনই অবস্থা দাঁড়িয়েছিল প্রথমে, কিন্তু যাই হোক মহারাজজি তিনিও তার কাজ ছেড়ে যেতে চাননি, আর এখন ভালোর দিকে আছেন। কিন্তু কষ্ট যে ওনার হচ্ছে সে কথা তিনি স্বীকার না করলেও আমাদের সোমনাথ মহারাজ মানে অমরেন্দ্রানন্দজি মহারাজ বলছেন যে আমরাই নামতে দিচ্ছি না, মহারাজ তো নামবার জন্যে নিচে আসবার জন্যে ব্যস্ত। আমাদের সঙ্গে যে 35 মিনিট কথা বললেন, মানে বসে আছেন, এতটুকু মুখে কষ্টের ছাপ নেই। এত সুন্দর প্রসঙ্গ হলো, সে প্রসঙ্গ তো আর একবার শুনে মনে রেখে আমি রিপিট করতে পারবো না, তবে এইটুকু অংশ আমি খুব মনে করে রেখেছি, সকলের সঙ্গে ভাগ করে নেব বলে। এই যে গঙ্গার অবতরণ, স্বর্গ হতে মর্তে অবতরণ, জ্ঞান গঙ্গা মহারাজজি বলছেন, এই জ্ঞান গঙ্গা শুধু যে অবতরণ করছে তাই নয়, তার চারপাশকে সমৃদ্ধ করছে। তার যে শাখা প্রশাখা, তার শাখা নদী, তার উপনদী, আমরা ছোটবেলায় পড়েছিলাম শাখা নদী কোনগুলি, যেগুলো মূল নদী থেকে বেরিয়ে যাচ্ছে, আর উপনদী হচ্ছে অন্য জায়গা থেকে উৎপত্তি হয়ে তার
মানে মিলিত হচ্ছে সে সেই বড় নদীটিতে। অর্থাৎ শিক্ষার, জ্ঞানের যে আদান প্রদান, সে জ্ঞান বিস্তার হতে হতে এইভাবে সে আলটিমেট সাগরে এসে মিশছে। এবং এই সাগর হচ্ছে পরমাত্মা, অনন্তের প্রতীক। খুব ভালো লাগলো এই ব্যাখ্যাটি। আরেকটি কথাও আমার বাবা বলতেন, সে কথাও মহারাজজিকে বলছিলাম। মহারাজজি বলছেন যে হ্যাঁ ঠিকই তো, এটাও ঠিক। এই যে পুরাণের গল্পগুলির মধ্যে আমরা প্রচুর রূপকের ব্যবহার দেখি, প্রচুর কবির কল্পনা তো একটু অতিরঞ্জিত হয়, বা এই যে আমরা যেমন এটা আমাদের যা দেখছি ঠিক সেটাই লেখা হচ্ছে, এটা তো হয় না। প্রথমত তখন এত লেখারও সুযোগ ছিল না, লোকমুখে সেই কথা পরিবর্তিত হয়ে গেছে, কখনো অতিরঞ্জিত হয়েছে, কখনো আবার একটু বাদও পড়ে গেছে মূল ঘটনা থেকে, আবার কিছু কিছু ঘটনা তার মধ্যে যুক্ত হয়েছে। এইভাবেই কাহিনী এগিয়ে চলে। তো সেইখানে আমার বাবা বলতেন যে গঙ্গার যে ধারাটি ভগীরথ নাবিয়ে নিয়ে এলেন এই পাশ দিয়ে, ভাগীরথী নামে যেটি উল্লেখ করা হয়, তার মানে কি ভগীরথ হচ্ছেন একজন রীতিমতো দক্ষ ইঞ্জিনিয়ার। সেচ প্রকল্পটিকে তিনি এত সুন্দরভাবে এই দিকে বিস্তার করেছিলেন। অর্থাৎ এই যে উন্নয়নের ব্যাপারটি, এইটি গল্পকথার মধ্যে দিয়ে দিয়ে আজকে এইভাবে আমাদের সব মানে এতে ঢুকে গেছে। দেবযানীদি, মধুরিমাদি, মামন চৌধুরী, লক্ষ্মী সাহা, সকল ভক্তবন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তা যাই হোক, আমরা তো প্রাণ ভরে অক্সিজেন নিতে নিতে একদম মিশন যেই পৌঁছলাম, তারপর ওপারে গিয়েও একটু আমাদের চা পানির বিরতি হলো, একটু চা বিস্কিট খেয়ে আমরা ব্রেকফাস্টও সঙ্গে নিয়ে নিয়েছিলাম শুকনো। একদম টোটো ধরে মিশনে পৌঁছেই যে প্রথমেই বললাম যেমন রোদ ছবি দেখি ঠিক তেমনটিই দেখলাম। আর ওদিকে মহুয়া, সঙ্গীতা, শুভ্রাদি এই তিনজন একসঙ্গে এসেছে। মহুয়ার বাড়ি উত্তরপাড়ায়, আর সঙ্গীতা তো সেই উলবেড়িয়ায়। তো ওই অত দূর থেকে তো ও কোনো মতেই আসতে পারবে না। আর শুভ্রাদিও বরানগরে। ওরা তিনজনে মানে ওরা দুজনে মহুয়ার বাড়িতে রাত কাটিয়ে তিনজনে 7:15টার যে লোকালটি আছে, নামখানা লোকাল, শিয়ালদা থেকে সেইটি ধরেছিল। তবে হ্যাঁ, ভিড় ছিল। ভিড় থাকলেও ওই ওই ভিড়ের কষ্টটুকু যা আর কি, মানে ওরা বসতে পেরেছে শিয়ালদা থেকে, কিন্তু ওই ভিড়ের একটা তো চাপের কষ্ট থাকেই, ওইটুকু নেগলিজেবল, কিছুই সেরকম না এত বড় একটা বেড়ানোর মধ্যে। আসলে ওদের পক্ষে ওই ভোরের ট্রেনটা ধরা যে অসুবিধে। এরপর যদি আমরা কোনো দিন যাই তাহলে অবশ্যই বলবো আমাদের বাড়িতে থাকতে, তাহলে এখান থেকে যদি আমরা ওই ভোরের ট্রেনটা ধরি কারুর কোনো কষ্ট হবে না। তারপরে পৌঁছেই অপূর্ব সুন্দর থাকার ব্যবস্থা, অতিথি নিবাস, এত বড় ঘরগুলি, নিচে এবং ওপরে দোতলায় মিলিয়ে আমাদের থাকার ব্যবস্থা ছিল। আর তার সঙ্গে বাথরুম, যেটা আমরা কোনো ভালো হোটেলে গেলেও আগে টয়লেটের এটা একবার দেখে নিই, তাদের জন্য বলছি অত্যন্ত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ডেটল দিয়ে পরিষ্কার করা, একদম মানে নিট অ্যান্ড ক্লিন বাথরুম। তারপরে মহারাজজি তো আমাদের ডাকছেন খেতে যাওয়ার জন্য। এবারে সেই খাওয়ার কথাটা দু লাইনে বললে ফুরোবে না। এত আদর করে, এত যত্ন করে খাওয়ানো, কোনো তুলনা হয় না। একজন মহারাজজি, তিনি পায়চারি করে প্রতিদিন 4 বার করে আমাদের প্রত্যেককে আর কিছু লাগবে, একে আর একটু দাও, আর আমাদের সঙ্গে যেহেতু 3টি অল্প বয়সী ছেলে ছিল, তোরা এত কম খাচ্ছিস কেন, এইভাবে যেন আমাদের মানে একটা যৌথ পরিবারের একজন অন্যতম হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি দেখাশোনা করছেন, ঠিক এমন
মনোযোগ ভালোবাসা নিয়ে মহারাজজি সকলকে খাওয়াচ্ছেন। আর জিজ্ঞেস করলাম, মহারাজ আপনার খাওয়া হয়েছে? মহারাজ বলছেন না, অর্থাৎ আমাদের আমরা খাবো খাবো না, এখনো হয়নি, মানে মহারাজ আমাদের খাইয়ে তারপর খাবেন। এবং সেখানে যারা রান্নার কাজে আছেন, পরিবেশনের কাজে আছেন, তাদেরও আন্তরিকতা আতিথেয়তার তুলনা হয় না। আর খাওয়ার কথা তো বলে শেষ করতে পারবো না। শেষকালে আমরা সবাই মিলে লাউটা কিভাবে রান্না হয়েছে এই নিয়ে আলোচনা করতে করতে তিল বাটা না কি, শেষকালে আমরা যে কুক তার কাছেই চলে গেলাম যে রেসিপিটা জানতেই হবে। রেসিপিটা কিচ্ছু না, শুধু একটু কালো জিরে মেথি ফোড়ন, আর তার মধ্যে লাউটা দেওয়া হয়েছে ওই তেলে সামান্য ওই ফোড়ন দিয়ে, তারপর দুধে সেদ্ধ হয়েছে, আর তারপর অল্প নুন মিষ্টি, হলুদ না দেবার মতন, এই হচ্ছে রেসিপি। কিন্তু তারপর আমরা সবাই বলছি যে একদম কোনো হাইব্রিড নয়, কোনো কেমিক্যাল সার নয়, এরকম দেশি লাউ, আর তার সঙ্গে এত ভালো গরুর দুধের প্রিপারেশন বলেই এত অমৃতময় স্বাদ। আর সর্বোপরি ঠাকুর গ্রহণ করেন, তো সেই জন্যে ঠাকুর মা গ্রহণ করেন, তার স্বাদই আলাদা। তারপরে সকালবেলা যেমন একদিন মুড়ি ভাজা, এটি তো আমাদের এখানে কোনোদিন মুড়ি যে খাবেও না তারও অমৃত লাগবে। চায়ের তো তুলনা নেই, সে কথা যারাই মিশনে যায় তারাই জানেন, যে র চা খায় সেও ওখানে দুধ চা চেয়ে খেয়ে আসবে। তারপর আরেকটি রেসিপি করম চার এই করম চা না তো কামরাঙা, কামরাঙার চাটনি ভীষণ ভীষণ ভালো। এইরকম ডাল কি ভালো লাগছিল খেতে, কি বলবো। মায়ের কাছে বসে মা পা ছড়িয়ে আমাদের দিকে তাকিয়ে বসে আছেন, আর মায়ের কাছে বসে বসে এরকমভাবে মায়ের প্রসাদ পাওয়া, তখন মনে হচ্ছিল মা যে বলেন ছায়া আর কায়া সমান, তখন মনটা সত্যি মাঝে মাঝে চলে যাচ্ছিল সেই একদম মা যখন প্রকট লীলায় রয়েছেন সেই সময়। মহারাজজি মানে স্তবপ্রিয়ানন্দজি মহারাজ যেমন একটা কথা বলতে গিয়ে বলছেন যে মা তখন মানে তিনি মহারাজজি অধ্যক্ষ মহারাজদের কথা, তারপর আরো অনেক মহারাজজিদের কথা বলছিলেন, কারণ উনি দীর্ঘ সময় বেলুড় মঠে থেকেছেন। বেলুড় মঠে থাকার ফলে তার সঙ্গে অনেক মহারাজের পরিচয়, অধ্যক্ষ মহারাজজিদের সঙ্গ সান্নিধ্য, এইগুলি তো জমা হয়েছে তার ঝুলিতে। আমরা যেরকম ব্যাংক ব্যালেন্স তৈরি করি, ভাবি কত আমরা বড় লোক হলাম, কত টাকা পয়সা জমলো, কিন্তু এই যে সংস্কার, এই যে সম্পদ জমা হয়, এইটি থাকে, আর বাকিগুলো সব ফেলে রেখে চলে যেতে হয়। তো যাই হোক, মহারাজজি বলছেন তখন মা ফক ফক করে কথা বলতেন। এই কথাটা শুনে আমি কোন মহারাজের সঙ্গে কি বৃত্তান্ত সব ভুলে গেছি। এই একটি কথাই শুধু মনে আছে, মায়ের তখন দাঁত পড়ে গেছে। কারোর যদি মনে থাকে সে কিন্তু লিখে দিতে পারো যে কোন মহারাজ দেখা করতে গেছেন। ও স্বামী বীরেশ্বরানন্দজি সম্ভবত, সেসব আর মাথায় ঢুকছে না। মহারাজজি যখন বলছেন শ্রী শ্রী মায়ের তখন দাঁত পড়ে গেছে, সেই জন্যে তখন একটুনি ফক ফক করে কথা বলেন, কিন্তু তাতে যে কি মধু মাখা, কি অমৃত ঢালা, সে কথা বলে বোঝানো যাবে না, সে কথা আমরা বলতেই পারবো না, তাকে ভাষায় বাঁধা যায় না। ভাষার সীমাবদ্ধতা এতটাই। এটা তো বোঝাই যায়, আমি যদি কাউকে বলতে চাই তোমায় ভালোবাসি, কি করে বোঝাবো কতটা ভালোবাসি? হ্যাঁ, তার আচার ব্যবহারে ইত্যাদিতে সেটা হয়তো কিছুটা প্রকাশ পায়, কিন্তু তার গভীরতা কি সেইভাবে বোঝা যায়? বোঝা যায় না, এটা শুধুই অনুভবের বিষয়। ঠিক তেমনি মায়ের এই মাধুর্য, স্বামী ভূতেশ্বরানন্দজি মহারাজের এই কথাটা তাই ভুলতে পারি না। মহারাজজি বলছেন, স্বামী ভূতেশ্বরানন্দজি মহারাজ স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজের গুরুদেব। ভূতেশ্বরানন্দজি মহারাজ বলছেন যে মাকে তো আমরা মা বলে ডাকতে পারি, আর কিছু না পারি। মাকে মা বলে একটা শিশুও সেও মাম 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 করে, তখনও তার বুলি ফোটে না। এই এই যে
মায়ের প্রতি আকুলতা, এইটা তো আমাদের আসতেই পারে। মায়ের মাহাত্ম্য আমরা বুঝতে নাই পারতে পারি, মায়ের মাধুর্যটুকু তো আমরা সবাই বুঝতে পারি। আর আমার গুরুদেব বলতেন যে পিতার হাত শুধু মাথায় বুলায়, আর মায়ের হাত সর্বাঙ্গে বুলিয়ে তৃপ্তি দেয়, তুষ্টি দেয়। মা যত সহজে সন্তানের ভিতরটা বুঝতে পারে, বাবা হয়তো নানা রকম কাজের ফেরে, কখনো সংবেদনশীলতার অভাবে অতটা বুঝে উঠতে পারে না। তাছাড়া বাবার জায়গাটা একটু নিয়মের জায়গা। সে তো ঠাকুর মায়ের কথাটা, এটাও ভীষণ প্রিয় কথা, প্রিয় গল্প। ঠাকুর যেখানে এত হিসেব বেঁধে দিচ্ছেন রুটি খাওয়ার, মা সেখানে প্রতিবাদ করে বলছেন খাবার খোঁটা দিও নি তো। ঠাকুর তখন আবার একটু বলতে যাচ্ছেন যে তাহলে এদের জব ধ্যানের কি হবে, মা তখনও বাচ্চাদের আড়াল করে দাঁড়িয়ে বলছেন ওদের ইহকাল পরকালের দায়িত্ব আমার। তাই শুনে ঠাকুর চটি ফটফট করতে করতে হাসতে হাসতে চলে গেলেন। ওই সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে যায়। তো এই মাতৃত্ব কিন্তু কোনো বাহ্যিক চেহারা দিয়ে প্রকাশ পায় না। নারী কি পুরুষ, আসলে আমরা তো নামরূপের জগতে বাস করি। এই সৃষ্টি রক্ষা করবার জন্যই নারী পুরুষ এইসব তৈরি হয়েছে, ভিন্ন ভিন্ন। কিন্তু জীবাত্মার এটি একটি আবরণ মাত্র, কারুর নারীর আবরণ, কারুর পুরুষের আবরণ। কিন্তু যখন সেই ভাবটি ত্যাগ হয়ে যায়, তখন কি হয়, তখন তাদের ভিতরে মানে কি পুরুষ কি নারী, কে কি, এই ভাবগুলি আর থাকে না। তখন তাদের ভিতরে এমন একটা ভাবের প্রকাশ ঘটে যে সকলেই আমরা ঠাকুর মায়ের সন্তান। সকল প্রত্যেকের প্রতি প্রত্যেকের এই যে একটা ফিলিংস, এই ফিলিংসের তুলনা হয় না। এবং মহারাজজিদের মধ্যে যে মাতৃত্বের ভাবটি এত প্রবলভাবে দেখা যায়, সে কথা তো বলাই বাহুল্য। যে অনুভব করেছে সেই বুঝবে। এমনকি ভূতেশানন্দজি মহারাজকে ভূতেশানন্দজি মহারাজকে তো মা বলে ডাকা হতো, গীতানন্দজি মহারাজকে মা বলে সবাই ডেকে ফেলতো। এই রেওয়াজ শুরু হয়েছিল সেই কবে থেকে, বাবুরাম মহারাজের সময় থেকে। এই মাতৃত্বের কোনো তুলনা হয় না। তো যাই হোক, তারপরে আমরা সেদিন বিকেলবেলা, সেদিনকে আরও গেস্ট ছিলেন, আমরা আরও বেশি, আরেকটা দিন বেশি থাকতে পারতাম, কিন্তু যেহেতু একটা বিশেষ প্রোগ্রাম আছে, ফেসবুকে তো দেখাই যাচ্ছে, তার জন্য আলো দিয়ে সাজানো একটা কিচেনের ইনগরেশন আছে মহারাজজিরা, তারপরে ওই পুনর্মিলন, তার একটা ছাত্রদের পুনর্মিলনের একটা আয়োজন আছে। এই সব কারণে গেস্ট হাউসে আমরা যেদিন চলে এলাম, মানে রবিবার থেকে আবার বুক আছে। তা আমরা সেই দিন সন্ধেবেলাটা সবাই ঠাকুরের কাছেই বসলাম। তারপরে ওখানে মিশনে কি হয়, যেহেতু ওখানে কতগুলি নিয়মের মধ্যে চলতে হয়, সেই জন্য সারদা মঠে মায়েরা গান করতে পারেন, ঠাকুর মাকে গান শোনাতে পারেন। কিন্তু এখানে সেই নিয়মটি ভেঙে গেছে। নিয়মটি ভেঙে গেছে, তারও একটা ঘটনা অমরেন্দ্রানন্দজি মহারাজ আমাদের বললেন, যে স্বতঃস্ফূর্তভাবে একজন মা গান গেয়ে উঠেছিলেন এবং সেই দীক্ষার সময়, তারপর থেকেই অধ্যক্ষ মহারাজ যিনি ছিলেন তিনিও বললেন, এবং দীক্ষা দিতে এসেছিলেন স্বামী সুহিতানন্দজি মহারাজই সম্ভবত, নামগুলো আমি সব গুলিয়ে ফেলেছি। তিনি বললেন যে ঠিক আছে, গান হোক। তা আমাদেরও তিনি বললেন, কিন্তু সেদিন আমরা কেউ যাইনি। সেদিন ওখানে ভক্ত উপস্থিত ছিলেন, যে যে সমস্ত ভক্ত বন্ধুরা, তাদের মধ্যে দুজন অপূর্ব গান করলেন। এক দাদা এবং তার স্ত্রী বৌদি, দুজনেই আলাদা আলাদা করে অপূর্ব। বিশেষ করে দাদার কণ্ঠে অরূপ সায়রে লীলা লহরী আমাদের প্রত্যেকের প্রাণে সেই আনন্দের ঢেউ তুলেছে। যে অরূপ সায়রে লীলা লহরী, এই রামকৃষ্ণ
ঠাকুর রামকৃষ্ণের যে লক্ষ্য, সেটা তো অনন্তের দিকেই। সবাই আমরা সেই অদ্বৈত অনন্তের দিকেই এগোচ্ছি, কিন্তু প্রথমে এক লাফেই যেমন 10 তলায় ওঠা যায় না, স্টেপ বাই স্টেপ এগোতে হয়, ঠিক তার মাঝে দ্বৈত সত্তা, দ্বৈত ভাবটি ধরেই পথ চলা। বিশিষ্টাদ্বৈতবাদ এর কথার মধ্যে দিয়ে ঠাকুর ওই জন্য আমাদের মতন জীবের পক্ষে কত সহজ করে বুঝিয়ে দিয়েছেন যে তুমি বেলটা যদি ওজন করো, তাহলে কি তার খোলা, বিচি এইগুলো বাদ দিয়ে ওজন করবে? তা তো হয় না, পুরোটাই ওজন করতে হবে, শুধু শ্বাসটুকু নিলে হবে না। তা সেই দিনের সন্ধেটি এইভাবে অপূর্ব কেটে গেল ঠাকুরের কাছে বসে বসে। তারপর আমরা গেলাম চা খেতে। মহুয়া চা খেতে যায়নি, মহুয়া চুপটি করে ঠাকুরের কাছে বসে রইল। ঠাকুরের সঙ্গে তার নিশ্চয়ই কোনো গোপন কথা ছিল, প্রাণের কথা ছিল, যেটা সে একা একা বলবে বলে বসে রইল। আর ঠাকুর তাকে মন প্রাণ ভরিয়ে দিয়েছেন। আসলে তার কাছে যেভাবে চায় তাকে তিনি সেভাবেই পূর্ণ করে দেন। শুধু তাকে আপন জেনে ভালোবাসা, এইটি তো তিনি বলেছেন। আর ভার দেওয়া, ঠাকুরের কত কাকুতি মিনতি করে বলা, ওগো বাবুরা, ভালো লোকের ওপর ভার দিলে সে কি কারো ক্ষতি করে গা? শিবনাথ শাস্ত্রী মশাই লিখছেন। এই ভারটুকু দেওয়া নিয়েই যত আমাদের মুশকিল হয়ে যায়। তো যাই হোক, ভারটুকু আমরা মায়ার জন্য দিতে পারি না। ভাবছি দিয়েছি, কিন্তু নিজের পরিকল্পনাটা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেইটি আবার বলছি ঠাকুর এইটা করে দাও, এটা করলে তার ফলটা কি হতে পারে সে বোধটাও আমাদের নেই। তাই আমাদের দেবীমা সবসময় বলতেন, আমি অমনি করে একটা জিনিস চেয়েছিলাম, দেবীমা আমাকে বলছেন তুমি যেটা চাইছো পারবে তো ধারণ করতে, ধরে রাখতে পারবে কি জানো না। সেই জন্য তিনি যাকে যা উপযুক্ত সেই রকম বুঝে বুঝে দেন। তুমি বলবে ঠাকুর তুমি যা ভালো বোঝো তাই করো, তাই দাও, কখনো নির্দিষ্ট করে এইটা ওইটা চাইবে কেন? আর জীব কি চাইতে পারে, কতটুকু চাইতে পারে, তাদের বোধ কতটুকু, তিনি যখন দেন তা উজাড় করে দেন। এই যে ভালোবাসার কথাতে, এর থেকেই ভালোবাসার কথাটা এসে যায়। আমরা প্রত্যেকেই চাই যে আমরাও সকলকে ভালোবাসবো, বা আমাদেরকেও সবাই ভালোবাসবে। এটা খুব স্বাভাবিক একটা আমাদের ইনস্টিংক্টই বলা যায়, কারণ সেটাও তাই, আনন্দ স্বরূপ তিনি, আমরাও সেই আনন্দেরই সন্তান, আনন্দের দিকেই ছুটে চলেছি। প্রেম স্বরূপ তিনি, সেই প্রেমের ভাবটি আমাদের প্রত্যেকের ভিতর আছে, কিন্তু অহং দ্বারা চাপা পড়ে যায়। তা এইবার আমাদের সকলে জিজ্ঞেস করে তোমাদের কদিনের পরিচয়, তোমরা কি ছোটবেলার বন্ধু, তোমরা কি বোন? আবার এরকমও দুজনের ছবি দেখে জিজ্ঞেস করেছে তোমরা কি কাজিন? কত কথা। আচ্ছা তোমরা এরকম অল্প দিনের পরিচয়ে একসঙ্গে বেড়াতে চলে গেলে, এতটা তোমরা পরস্পরকে ভরসা করো। কত তাদের জিজ্ঞাসা, আমি কি বলি। এমনকি আমাদের ওখানে ওই যে প্রথমে এই যে ডক্টরের কথা বললাম, তার স্ত্রী আমাকে বলছেন যে জানো আমি ওখানে 1.5 বছর থেকে এসেছি, একটুও মানে তোমাদের মতো আনন্দ পাইনি। তোমাদের ছবি দেখে আমি নতুন করে যেন সাগরদ্বীপকে চিনছি। এই ভালোবাসাটুকু তাঁরই দেওয়া। আজকে ঠাকুর স্বয়ং কৃপা করে আমাদের প্রত্যেককে এমনি করেই বেঁধে নিয়েছেন। এই যে আমরা মিশনে গেলাম, একটা কথাই সকলের মনে হবে যে অনেক দিন পর যেন আমরা দেশের বাড়িতে ফিরেছি। দেশের বাড়িতে ফিরলে যেমন করে আদর যত্ন করে সবাই যেন তারা অপেক্ষা করে আছেন কবে আসবে, এমনটি ভাব। আবার চলে আসার সময়, এটা আমাকে শ্রাবণ বলেছিল, শ্রাবণী আমাদের গুড়াপের শ্রাবণী, ওরা তো আগে ঠিক করেছে, এবার হঠাৎ করে নিম্নচাপের একটা ব্যাপার হয়েছে। তা আমি বললাম তোমরা চলে গেলে? বলে হ্যাঁ, ঠাকুরের নাম করতে করতে একদম চলে গেলাম। ভয় করেনি? বলছে একটু করছিল, কিন্তু যখনই ভয় করছে তখনই মাকে ডাকছি। মানে এইটাই তো, এইভাবেই তো আমাদের পথ চলা।
তা ওরা যখন ফিরছে তখন শ্রাবণী আমাকে বলছে, জানো মহারাজজি স্বয়ং এসে, মানে স্বামী অমরেন্দ্রানন্দজি মহারাজ আমাদের প্রত্যেকের মানে টোটোর সামনে দাঁড়িয়ে জপ করে দিলেন। তারপর আমরা রওনা হলাম। তো আমি ভেবেছিলাম সেটা হয়তো ওয়েদার সেরকম ঠিকঠাক নেই বলে, কিন্তু না, মহারাজজি আমরাও যখন আসছি, আমাদের 3টে টোটো, তার আগে সুতাপাড়া বেরিয়ে গেছে গাড়িতে, সব প্রত্যেকের কাছে এসে মহারাজজি দাঁড়িয়ে জপ করে আমাদের রওনা করিয়ে দিলেন। ছবিটির সঙ্গে মা কেমন করে এগিয়ে দিতেন, যে কথা আমরা বইতে পড়ি, খুব একটা তফাৎ নেই। এই যে ঘটনাটি ঘটলো, এইগুলোই আমাদের চিরকালের সম্পদ হয়ে রইল। যা বইতে পড়েছিলাম তারই একটা রিফ্লেকশন দেখে এলাম। তারপরে দ্বিতীয় দিন সকালবেলা, ও তারপর তো আমরা চা খেতে বেরিয়েছিলাম, তারপর আবার ফিরে গরম রুটি, ডাল, সবজি, আর সেই পায়েসের তো তুলনাই নেই, ঠাকুরের প্রসাদী পায়েস, সেই সব খেয়ে এবার তাড়াতাড়ি শুয়ে পড়া। সকাল থেকে বেরিয়েছি বলে ঘুম পেয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। আর একটা ঘরে সব মেয়েরা একসঙ্গে 6জন ছিল। তারা বলছে যে আমরা ঘুমোবো কি, আমি তো পাশের ঘর থেকে তাদের হাহাহিহি শুনতেই পাচ্ছি। ওকে কুরকুরি দিচ্ছে, ওর চুল টানছে, যেন সেই ছোটবেলার স্কুল জীবন। তো যাই হোক, পরের দিন সকাল সকাল মঙ্গল আরতি দেখার জন্য অবশ্যই আমি উঠতে পারিনি। ওরা উঠে মঙ্গল আরতি দর্শন করে তারপর আমরা সবাই রেডি হয়ে, ব্রেকফাস্ট তো ওখানে সকাল 7টায়, যেখানে বাড়িতেই ঘুম থেকে উঠি 7টার সময়, ওখানে তার আগে রেডি হয়ে ব্রেকফাস্ট হয়ে গেল। তারপর আমরা রওনা দিলাম কপিল মুনির আশ্রমে, সাগর সঙ্গমে। পথে ওই যে বললাম, প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছি। ঝলমল করছে সোনালি রোদ্দুর, আর ক্ষেত পাকা ধানে একদম গোল্ডেন ইয়েলো। সোনার বাংলা যে কেন বলেছেন কবি, সত্যি মনে হচ্ছে সোনার, পুরো ধরিত্রী একদম স্বর্ণাভরণে সুসজ্জিতা হয়ে রয়েছে। মায়ের স্নেহ ভালোবাসা একদম উপচে উপচে পড়ছে, রাজরাজেশ্বরী রূপ ধরিত্রীর। তারপরে যেতে যেতে আবার অনেকটা এক এক সময় সেই পুরনো দীঘার কথাও মনে পড়ে যাচ্ছিল। এবার কপিল মুনির আশ্রমে যাওয়ার আগে আমরা ওখানে সাগর সঙ্গমে স্নান করব। এবার স্নান আমরা কয়েকজন করিনি, আর কেয়া, মহুয়া, রূপশ্রী, রূপা, মাসিমা মানে রূপার মা, এরা তো সব ডুব দিয়ে স্নান করে হই হই করে একদম ড্রেস করে আবার আমরা চললাম কপিল মুনির আশ্রমে। ওখানে কিছুটা একটু কাদা তো থাকবেই, কেননা ভাটার পর সবে জোয়ার আসতে শুরু করেছে, সেই জন্য একটু কাদা, নোংরা ইত্যাদি ইত্যাদি তো থাকবেই, সেটা কথা নয়। তবে আসার সময় আরেকটি কথা বলতে ভুল হয়ে গেল, প্রচুর আষ্টে গন্ধ পেতে হয়েছে, ওই চিংড়ি মাছ তুলছে ইত্যাদি ইত্যাদি। তা যাই হোক, ওই সব পেরিয়ে আমরা যখন কপিল মুনির আশ্রমে পৌঁছলাম, অযোধ্যা থেকে এই মন্দিরটি তৈরি করে দেওয়া হয়েছে, এবং এই কপিল মুনি নারায়ণেরই অবতার রূপে পূজিত হন। এই প্রসঙ্গে গল্পটা একটু স্মরণ করি। বিষ্ণু পুরাণ অনুসারে সগর রাজা পৃথিবীর ওপর আধিপত্য প্রতিষ্ঠার জন্য অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এবার অশ্বমেধ যজ্ঞের নিয়মটা হচ্ছে, যজ্ঞের পর ঘোড়াকে ছেড়ে দেওয়া হবে, ঘোড়া দৌড়তে শুরু করবে, যেখান দিয়ে দৌড়বে সেই সমস্ত জায়গা যে রাজা যজ্ঞ করছেন তার। তো দেবতাদের রাজা ইন্দ্র এবার ভয় পেয়ে যান, কারণ সগর রাজার যজ্ঞের ঘোড়াটি সমস্ত মানে ভূমিখণ্ড অতিক্রম করে যাচ্ছে, তার ফলে সগর রাজারই আধিপত্য বেড়ে যাবে। তাই তিনি ভয় পেয়ে কি করলেন, যজ্ঞের ঘোড়াটি চুরি করলেন, এবং চুরি করে পাতালে, পাতাল বলতে খুব নিচু জায়গায় বোঝানো হচ্ছে, পাতালে গভীর ধ্যানে মগ্ন ওই
কপিল মুনির কাছে, কপিল মুনির আশ্রমের পিছনে ঘোড়াটি বেঁধে রাখলেন। এবারে বিষ্ণু পুরাণেরই গল্প এটা। এবার কপিল মুনি হচ্ছে, কপিল মুনির পিতা হচ্ছেন ঋষি কর্দম। তিনি প্রার্থনা করেছিলেন নারায়ণের কাছে যে তার একটি, নারায়ণের মানে গুণ ও সম্পন্ন তারই অংশ যেন তার পুত্র রূপে আসে। সেইভাবেই কপিল মুনির জন্ম, এবং যার ফলে কপিল মুনিকে নারায়ণের অবতার বলা হয়। এবার সগর রাজা, তিনি কিন্তু রামচন্দ্রের পূর্বপুরুষ, ইক্ষ্বাকু বংশেরই শাসক। তিনি এবার কপিল মুনির আশ্রমের কাছে ঘোড়াটি তো লোকানো রয়েছে, সেইটি যখন ঘোড়াটিকে যখন পাওয়া যাচ্ছে না, তখন সগর রাজা তার 60,000 পুত্রকে সেই নিখোঁজ ঘোড়াটির সন্ধান করতে পাঠান। এবার 60,000 পুত্র, এটা অনেকের কাছে আশ্চর্য লাগতে পারে। আসলে পুত্র বলতে শুধুমাত্র নিজের মানে ঔরসজাত সন্তানই যে হতে হয় তা তো নয়, তার প্রজাদেরকেও রাজা পুত্র বলেই সম্বোধন করে থাকেন। তো সেই 60,000 পুত্রকে তিনি পাঠিয়ে দিয়েছেন। তারা সব কিছু ধ্বংস করতে করতে ঋষির আশ্রমে এসে পৌঁছে দেখতে পেলেন ঘোড়াটি আশ্রমের পিছনে বাঁধা রয়েছে, ইন্দ্রের কারসাজি। এবার ঋষিকে তারা চোর ভেবে ধ্যানরত ঋষিকে গালি দিতে শুরু করেন, এবং এত গন্ডগোল তৈরি হলো সেখানে। ওই 60,000 পুত্র এসে এমন তপস্যার স্থানে অশান্তি তৈরি করলো যে কপিল মুনি চোখ খুলে, মানে এত রেগে গেছেন, চোখ খুলে তাদের দিকে দৃষ্টি দিতেই তারা সব ভস্মীভূত হয়ে গেল। এরপর বহু বছর কেটে যাচ্ছে। সগর রাজার বংশধর অংশুমান, তিনি অনেক পরে, মানে বহু বছর ধরে সেই তারা ভস্মীভূত হয়ে রয়েছে। এবার অংশুমান আবিষ্কার করলেন যে ঘোড়াটি কিন্তু সেই কপিল মুনির আশ্রমে এখনো দাঁড়িয়ে আছে। তখন তিনি ঋষিকে খুশি করবার জন্য তপস্যা করেন। অংশুমানের চেষ্টায় সন্তুষ্ট হয়ে ঋষি ঘোড়াটিকে উদ্ধারের অনুমতি দিলেন, এবং বললেন যে গঙ্গার পবিত্র জলে শ্রাদ্ধ করলে তবেই তার পূর্বপুরুষদের আত্মা মুক্তি পেতে পারে। তখন রাজা অংশুমান আর তার পুত্র দিলীপ শ্রাদ্ধ করতে পারেননি। সে আবার আরেক কাহিনী, কারণ অগস্ত্য মুনি আবার সমুদ্রের সব জল একেবারে পান করেছিলেন, মানে এক গণ্ডুসে পান করে নিয়েছিলেন। তো তার এইভাবে একটা প্রজন্ম পর প্রজন্ম কিন্তু কেটে যাচ্ছে। এবার পূর্বপুরুষদের আত্মাকে মুক্ত করবার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন। তিনি তখন বললেন যে পবিত্র গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসতে হবে, এবং ভগবান বিষ্ণুর কাছে এই প্রার্থনা করা হলো। তখন তিনি আবার সম্মত হলেন যে গঙ্গা পৃথিবীতে অবতরণ করবেন, কিন্তু গঙ্গার যে প্রবল শক্তি, সেই শক্তিকে ধারণ করবার ক্ষমতা মা ধরিত্রীর নেই। শিবকে তুষ্ট করে শিবের কাছে প্রার্থনা রাখতে হবে যে শিব যদি গঙ্গার সমস্ত শক্তি তার চুলে, মানে জটায় ধারণ করেন। তো শিবের চুলের গোলক ধাঁধায়, শিবের জটার গোলক ধাঁধায় পড়ে গঙ্গা তার শক্তি খানিকটা হারিয়ে ফেলল, যার ফলে আমাদের বসুন্ধরার পক্ষে সহজ হলো তার স্রোতকে, তার শক্তিকে ধারণ করবার। এইভাবে ভগীরথ অবশেষে তার পূর্বপুরুষদের আত্মার মুক্তি লাভের ব্যবস্থা করলেন। আর সাগর রাজার নাম অনুসারেই সমুদ্রের নাম হলো সাগর, আর গঙ্গা এখানে এসে মিলিত হয়েছে, তাই গঙ্গা সাগর, সাগর দ্বীপ। এইভাবে সারা বিশ্বের লোক এখানে এসে পুণ্য স্নান করেন। তবে আমাদের এই রামকৃষ্ণ মিশনটি কিন্তু বহু পুরনো,
7 ইয়ার্স হয়ে গেছে, 97 বছরের। সেই গল্প দিয়ে শেষ করব। আরেকটু কথা বাকি আছে, সেটা হচ্ছে আমরা পরের দিন কপিল মুনির আশ্রম দর্শন করে চলতে চলতে গ্রামের দুপাশের সৌন্দর্য অনুভব করতে করতে পথেই পড়ল। আমার হাজব্যান্ড আবার প্রতি শনিবার গ্রহরাজের মানে মন্দিরে যান, প্রণাম করেন। কি অপূর্ব! এটাই অদ্ভুত মনে হলো যে পথে আমাদের টোটোটা সেই রাস্তা দিয়েই গেল যে রাস্তায় ভীষণ ভালো একটি গ্রহরাজের মন্দির ছিল। মন্দিরে রীতিমতো নিত্য পূজা হয়, তো সেখানে তার প্রণাম করা হয়ে গেল। কেয়াদের গাড়ি আবার অন্য রাস্তা দিয়ে গেছে, তারা আবার পথে শিবের মন্দির দেখেছে, সেই মন্দিরটি আমরা দেখিনি। তো যাই হোক, তারপর আমরা পৌঁছলাম বিশালাক্ষী দেবীর মন্দিরে। বিশালাক্ষী দেবীর মন্দিরে এখন সামনের যে অংশটি, সেই অংশটিতে কাজকর্ম চলছে, রেনোভেশন চলছে। মন্দিরটি বহু বহু প্রাচীন। মন্দিরটি এক প্রকার পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল। তারপর মিশন থেকেই সেই মন্দিরে পূজার ব্যবস্থা করা হয়, পূজা পাঠানো হয় এবং আজ নিত্য নিয়মিত সেখানে পূজা হচ্ছে। তা ওই মন্দিরের তারপর আমরা দেখলাম যে স্বাভাবিক যেরকম হয় এই ধর্মস্থানগুলিতে ঢিল বাঁধা আছে। মানুষের মনের কামনা বাসনা, ইচ্ছা, প্রার্থনা, এইগুলি সেখানে সুতো দিয়ে ঢিলের আকারে সমস্ত রয়েছে। আর জায়গাটির নির্জনতার কথা তো মানে বলবারই নয়। আমি একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছি। ওখানে হাওয়ার শব্দ, খেজুর গাছের ভেতর দিয়ে যে হাওয়া বয়ে গেলে একটা শিরশির করে শব্দ হয়, অশ্বত্থ পাতার ভিতর দিয়ে হাওয়া বয়ে গেলে ঝরঝর করে জলতরঙ্গের মতো একটা শব্দ হয়, এগুলি চুপ করে কান পেতে শুনতে হয়। আর ওরা মানে আমাদের ছেলেরা তার মধ্যেই আবার কিছু কিছু গান চালিয়ে দিচ্ছিল। আসলে এই অনুভব করাটা শিখতে হয়। আমার বাবা ছোটবেলায় বলতো, চুপ করো, গাড়িটা, আমরা হয়তো গাড়ি করে যাচ্ছি কোথাও, গাড়ি থামিয়ে একদম চুপ করে নির্জনতাটা শোনো, নিঃশব্দটা শোনো, এই কথা বলতো। তারপরে ওখানে একটা সুন্দর টলটলে পুকুর। সেখানে ছেলেরা তো কোনোদিন শহরের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকতে থাকতে পুকুর পাড়ে পা ডুবিয়ে বসার আনন্দ উপভোগ করেনি। ওরাও বসলো, কেয়া টেয়া সব একেবারে আনন্দে বাঁধ ভাঙা, যেন সেই খাঁচা থেকে উড়িয়ে দেওয়া পাখির মতন। গ্রামের সঙ্গে মহিলারা ঘরে ফিরছে, সঙ্গে বাঁধা ছাগলটি আর এক হাতে তার শিশুপুত্রটি। এই ছোট্ট ছোট্ট ছবিগুলি দেখতে দেখতে আবার এদিকে ফেরারও তাড়া আছে। মহারাজজির সঙ্গে দেখা না হলে তো মনটা খারাপ লাগবে, মনটা ছটফট করছে। স্তবপ্রিয় নন্দজি মহারাজের সঙ্গে দেখা করবার সময় ফিক্স করা আছে। তাই ওখানে ইচ্ছে করছিল আমরা এর পরে যখন যাব ওখানে গিয়ে চুপটি করে বসে থাকা, কারোর সঙ্গে কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো গান শুনবে না, কিচ্ছু না, শুধু অনুভব করা। তারপরে ওখান থেকে আমরা গেলাম মা মনসা দেবী, মনসা দ্বীপ, যে মায়ের নামে যে অঞ্চলটি, অধিষ্ঠাত্রী মা মনসা দেবীর কাছে। বিরাট বড় সুন্দর মন্দির, মায়ের অপূর্ব মূর্তি, ছবিও দিয়েছি। আর সামনে আরো সুন্দর একটি পিতল বা কাঁসা দিয়ে নির্মিত কি সুন্দর মূর্তি, সেখানে পুজো হচ্ছে। আমরা সবাই পুজো দিলাম, অঞ্জলি দিলাম, মন প্রাণ ভরে গেল। আর এমনিতেও আমরা যে মিশনে ছিলাম তার কাছেই আবার একটি মনসা নাগ মন্দির আছে, মা মনসার মন্দির। বিরাট বড় মূর্তি তৈরি হচ্ছে, সামনেই তো সাগর মেলা, গঙ্গাসাগর মেলার প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। চারিদিকে বাঁশ বাঁধা শুরু হচ্ছে, বাঁশ পড়ে আছে। দুদিন বাদেই গেলে একদম চিত্রটি বদলে যাবে। তা সেই নাগ মন্দিরের কাছেও আমরা সন্ধেবেলা চা খেয়ে হাঁটতে হাঁটতে গেছি। একটা পুকুরে কিলবিল করছে মাছের ঝাঁক। তারপর ফুচকা খাওয়া হলো কতদিন বাদে। কাকলি ইন্সপায়ার করলো যে শোনো, আমরা গড়িয়াতে যদি বা, আমি যদিও ফুচকা খাই না, ভালোবাসলেও খাই না, গড়িয়ার সব ফুচকাওয়ালা এখান থেকে যায়, তুমি নির্দ্বিধায় খেয়ে ফেলো।
আর আমাদের যিনি ফুচকা দিচ্ছেন সেই মেয়েটিও ভারী মিষ্টি, ছোট্ট ছেলে নিয়ে তার ব্যবসা চলছে। তারপর রাত্রিবেলা তো হলো, পরদিনই ফেরার তাড়া, পরদিন সকালবেলা সূর্য ওঠা দেখা, হিম পড়ছে, সেই হিম শরীরে অনুভব করা। আর সবচেয়ে ভালো লাগছিল অত বড় সবুজ মাঠটি, সেই মাঠের যে রং, সেই রং বদলে বদলে যায়, সবুজ রং, কখনো রোদ্দুরে একরকম, ভোরের আলোয় একরকম, শিশির পড়ে আছে ঘাসের ডগায় ডগায়, সে আর এক রকম। সত্যি রবি ঠাকুরের কবিতাটি একদম অক্ষয়। কবি তো বিশ্ব ভ্রমণ করেছেন। আমিও ঈশ্বরের কৃপায় অনেক জায়গা বেরিয়েছি, বিদেশ না হলেও নিজের দেশেই অনেক বেড়ানো হয়েছে, কিন্তু এখন আর দূরে দূরে কোথাও যেতে ইচ্ছে করে না। সেখানে গিয়ে তথ্য বহুল ভ্রমণ, নানা রকম তথ্য সেখান থেকে ভিতরে প্রবেশ করিয়ে নিলাম, তারপর সব ভুলে গেলাম। আর তো পরিশ্রম এসব ছেড়ে মন এখন ওই আনন্দ খোঁজে। ঘর হতে শুধু 2 পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু, এটি দেখার যে কি আনন্দ! কারণ ওই একটি শুধু আনন্দকে মনে প্রাণে ভরে নেওয়া, আনন্দটাই হচ্ছে আমাদের কাছে পরম কাম্য, সে যে যেভাবেই আমরা পেতে চাই না কেন। তো সেই শিশির ভেজা ঘাসের কথা আর কি বলবো, ছবিতে আর কতটুকুই বা ধরা পড়েছে। তারপর মহারাজজির কথাগুলি তো আমার দ্বারা কখনোই বলা সম্ভব নয়, তবু বলবো যে মহারাজজি 35 মিনিট ধরে অনর্গল যে কথা বললেন, সে আমাদের মনকে পরিপূর্ণ করে দিয়েছে। আরেকটি কথা যেটি যাওয়ার আগে থেকেই আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল, যে আজ আমরা এত কিছুর পরেও এতবার চিন্তা করছি কি করে যাব, কত কষ্ট হবে, পারবো কি না, ভয় করছে, ইত্যাদি ইত্যাদি। গৌরী মা একেই তো তার আগে তার সেই বিয়ে নিয়ে ঝঞ্ঝাটটা মিটে গেছে, তার মা গিরিবালা দেবী তাকে পুরো সাপোর্ট করে পালিয়ে যেতে সাহায্য করেছেন। গিরিবালা দেবী বলেছেন যে তুমি যখন সত্যি ঈশ্বরকে ভালোবেসেছ, তখন তার হাতেই আমি তোমাকে সমর্পণ করলাম, লৌকিক বিবাহ ইত্যাদির জন্য তোমাকে আমি আর কখনোই চাপ দেব না বলে স্বয়ং মা তাকে পালিয়ে যেতে সাহায্য করলেন। কিন্তু সেই যুগে সেই সময় সেটা তো অত সহজ ব্যাপার ছিল না। গৌরীমা সেই ছোট্ট মেয়েটি একা একা সেই সমস্ত ঝড়ঝাপটা সামলেছেন। তারপরে শেষমেশ যখন দেখা গেল কোনোভাবেই এই মেয়েকে বিবাহ দিয়ে সংসারে বেঁধে রাখা যাবে না, সেই কবে ঠাকুর বলেছিলেন হলদে পাখি একে ধরে রাখতে পারবে না, সেই গৌরী মাকে মন ভালো করবার জন্য তার দিদি জামাইবাবুর সঙ্গে এই গঙ্গাসাগর মেলায় পাঠানো হলো। নৌকা করে আস্তে আস্তেই তিনি ঠিক করে নিয়েছেন এখান থেকে তাকে হিমালয়ে যেতেই হবে, কারণ তিনি তার এক কাকার কাছে হিমালয়ের গল্প শুনতেন এবং তিনি বুঝে, তার অনুভবে এসেছিল যে ঘর সংসারে বসে সাধন করলে হবে না, তাকে সেই হিমালয়ে গিয়েই সাধন করতে হবে, দেহবোধ থেকে তাকে মুক্তি পেতে হবে, যে কোনো রকম মায়া থেকে তাকে মুক্ত হতে হবে। এবং এই আমরা তো দেখছি যে আজকে সেই জায়গাটিকে আমাদের ছেলেরা যেমন বলছে সেমি ডেভেলপড জায়গা, অবশ্যই, কিন্তু তখন যে কি ছিল আমরা কল্পনার সূত্র ধরে গেলেও পৌঁছতে পারবো কিনা সন্দেহ। কোনো ইলেকট্রিক লাইট তো তখন আসেইনি, সে কথা তো ওঠেই না। তার মানে অন্ধকার যে কতটা হতে পারে, আমাদের ছেলেরা প্রাণ ভরে চোখ ভরে অন্ধকার দেখেছে, বলছে 2 হাত দূরের জিনিস দেখতে পাওয়া যাচ্ছে না। প্রথম শুনেছিলাম আমার ভাইয়ের কাছে যে সে ওরম গ্রামের বন্ধুর বাড়ি গিয়ে বলেছিল যে নিজের হাতটা অন্ধকারে নিজে দেখতে পাচ্ছি না, আর থোকায় থোকায় জোনাকি পোকা, আর জোনাকি পোকা আর আকাশের তারা এমনভাবে মিশে গেছে বুঝতে পারছি না কোনটা আকাশের তারা আর কোনটা জোনাকি পোকা। এই অভিজ্ঞতা একটুখানি হলেও হয়েছিল অনেক আগে, আমার বিয়েরও আগে, মানে আজ থেকে প্রায় 35 বছর আগে শান্তিনিকেতনে। বিবাহিত জীবনই তো 30 বছর কেটে গেল। তা এরপরে
গৌরীমা তিনি তার দিদি জামাইবাবুর চোখে ধুলো দিয়ে, তখনও ওই টেন্ট, এখন তো টেন্টের ব্যবস্থা, তখন গোলপাতার হোগলা পাতার ছাউনি, সেই ছাউনির পিছনে সাপ তো বোধহয় পাশ দিয়ে অনবরত যাচ্ছে সেই সময়। এখনো সেখানকার মানুষরা মানে তাদের সাপের সঙ্গে সহবাস এমনই। এবং তারা এটাকে এইভাবেই নিয়েছে যে সাপের লেখা আর বাঘের দেখা, যদি ভাগ্যে থাকে হবে, তার থেকে বাঁচবার কোনো পথ নেই। তো গৌরীমা লুকিয়ে রইলেন সারা রাত। অ্যানাউন্স করা হলো, তখন যে ঢেড়া পিটিয়ে অ্যানাউন্স করা হতো, সেই সিস্টেমে বারবার অ্যানাউন্স করেও গৌরীমাকে কিন্তু পাওয়া গেল না। পরের দিন তিনি চলে গেলেন সেই সাধুদের সঙ্গে হিমালয়ের পথে। তারপর তার দীর্ঘ সাধনা, 7 বছর পরে দেখা হলো ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে। সেসব গল্প তো আমরা সবাই বারবার শুনেছি। আর যাই হোক, তারপর অন্ধকারের কথায় আরেকটি ছোট্ট কথা বলবো। ওরা 3 ছেলে ছাদে যাচ্ছে বারবার আকাশ দেখতে, অন্ধকার দেখতে। আমাকে এসে গুল্লু আমার ছেলে বলছে, মা একবার তুমি চলো। সত্যি তাই, গিয়ে মানে যদি না যেতাম তাহলে একটা এই ভ্রমণের একটা রত্ন হারাতাম। কালপুরুষ জল করছে মাথার ওপর, লুব্ধক কালপুরুষের যে কুকুরটি একদম দপদপ মানে জল করছে। গুল্লুকে মানে পুত্রকে দেখাচ্ছিলাম আর বলছিলাম যে দেখ, কিন্তু দিগন্তের কাছে আর তারা দেখা যাচ্ছে না। ওই আলোর একটা, তাছাড়া ফগ রয়েছে, আলোর একটা বিচ্ছুরণ রয়েছে, এই সব কারণে দিগন্তের কাছে আকাশটা আর বোঝা যাচ্ছে না। না হলে দিগন্ত অবধি অমনি তারার ঔজ্জ্বল্য চোখে পড়তো। কথায় বলে বটে, তারার আলোয় পথ চেনা। এই রকম অন্ধকার রাত্রে সত্যি বোধহয় তারার আলো এসে পৌঁছয়। ছোটবেলায় যখন রিসরায় থাকতাম, আমার এটা হচ্ছে 74, 75, 76, 77, 78 সালের কথা। আমরা অনেক সময় ছাদে শুতাম। আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা শরৎকালের পরে একটু দেখা যেত, যখন নির্মল থাকতো আকাশ। তখন তো আমাদের স্ট্রিট লাইট বলতে ছোট ছোট বাল্ব, আবার লোডশেডিং এর তো রমরমা। তো অন্ধকার রাত্রে যেমন দেখেছি চাঁদের আলো, তেমনি তারার আলো, গ্যালাক্সি, কালপুরুষ, তারপরে সপ্তর্ষি মণ্ডল, ধ্রুব তারা। বাবা তারা দেখাতো, তারা চেনাতো, আর বলতো তুমি কোথায় শুয়ে আছো অনুভব করবার চেষ্টা করো। এখান থেকে তুমি ছড়িয়ে দাও নিজের মনকে। ছড়িয়ে দিতে দিতে অনুভব করো যে রিষড়া থেকে কলকাতা, কেননা কলকাতায় আমাদের নিত্য যাতায়াত রিষড়ায় থাকাকালীনও। সেখান থেকে তুমি দেখো পশ্চিমবঙ্গের ম্যাপটা ভাবো, ভাবতে ভাবতে ভারতবর্ষ, যেসব জায়গাগুলোতে বেড়াতে গেছো, কাশ্মীর, নৈনিতাল, সেই জায়গাগুলো দিয়ে তুমি চলো। চলতে চলতে দেখো কোথায় এবার পৃথিবীর অপর প্রান্তে এখন দিন, সেখানে মানুষ কত কর্মব্যস্ত সময় কাটাচ্ছে। ভাবতে ভাবতে তুমি বেরিয়ে পড়ো। এবার দেখো আমাদের এই সৌরমণ্ডল থেকে তুমি যদি আরো এগিয়ে যাও, আমাদের এই মিল্কি ওয়ে, আকাশগঙ্গা রবীন্দ্রনাথের দেওয়া নাম, সেইখানে আমাদের সৌরজগৎ একটা ডট, একটা ছোট্ট বিন্দু। সেখান থেকে দেখো এই অনন্ত বিশ্বের কাছে, অনন্ত সৃষ্টির কাছে তুমি সেখানে কতটুকু। এই কথাগুলোকে গল্প করেছি বারবার। সেদিন আমি আর ছেলে দুজনে মা বেটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত ধরে সেইটি প্রাণ ভরে অনুভব করলাম। হাতে তো এখন ছেলেদের সবসময় ফোন। বললাম তাহলে ওই গানটা চালা দেবব্রত বিশ্বাসের, রবি ঠাকুরের। কি আর অমনি লিখেছেন, আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, যে ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে। সেই ঘাসের বিন্দু, শিশির বিন্দু, সেখানে অত বড় সূর্য প্রতিবিম্বিত হচ্ছে। তা ঠাকুরও আমাদের প্রত্যেকের অন্তরে এমনি করেই প্রতিবিম্বিত হন। শুধু মনটাকে, অন্তরটাকে শিশিরের মতো স্বচ্ছ করতে চাইলে, চেষ্টা করলে বাকিটা তিনি করে নেবেন। এই সব কথা শুনতে শুনতে যে বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ। করতে করতে নিচে এসে ঘুমিয়ে পড়া,
কেননা পরদিন আবার ফিরে যাওয়া। ফেরবার সময় মনে হচ্ছে ইস, যদি আরো একটা দিন থেকে যেতাম। মহারাজজি মানে অমরেন্দ্রানন্দজি মহারাজ বলছেন আবার আসবেন, আসবেন তো। মানে কি বলবো, এই এখনো কথা বলছি, মহারাজজিদের হাসি মুখ চোখের সামনে ভেসে উঠছে। ঠাকুর মায়ের তো কথাই নেই, ঠাকুরমা তো ঘরেই পাশে বসে আছেন, আমি তো ঠাকুর মায়ের পাশেই বসে আছি। কিন্তু ওখানে যে আনন্দ, যে আদর, যে ভালোবাসা পেয়ে এলাম, তা একদম ওই মায়ের কথাতেই বলতে হয়, আনন্দের পূর্ণ ঘট। তা এই মনসাদ্বীপের অরিজিন অফ দ্য মনসাদ্বীপ আশ্রম যে সুভেনির থেকে আমরা একটুখানি শুনে নিই। তোতাপুরীজি, আমরা তো লীলা প্রসঙ্গ অনুধ্যান শুনছি, রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, সেখানে এটা তো আমরা শুনেইছি বা আরো শুনবো পরে, যে তোতাপুরীজি তিনি এই গঙ্গাসাগর থেকেই দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এলেন। গঙ্গাসাগর থেকে এরপর তিনি উত্তর পশ্চিম ভারতের দিকে চলে যাবার পথে ঠাকুরের কাছে এসে, এবং তিনি রমতা সাধু, কারণ তিনি কোথাও 3 দিনের বেশি থাকেন না, কিন্তু সেখানে এমন শিষ্য পেয়ে 8 মাসের ওপর তিনি রয়ে গেলেন। তো এই রামকৃষ্ণ আশ্রম মনসাদ্বীপটি সাগর আইল্যান্ডে। এখন মানে এখন এটা ওই যে বললাম সেমি ডেভেলপড, কিন্তু এই জায়গাটি ছিল মুঘল পিরিয়ডে যথেষ্ট, মানে হিস্টোরিক্যাল রেকর্ডসে পাওয়া যাচ্ছে যথেষ্ট ফ্লারিশিং এরিয়া। কিন্তু তারপরে নানা রকম আক্রমণ, বিভিন্ন জলদস্যুদের আক্রমণ, পর্তুগিজ জলদস্যু, আরাকান জলদস্যুদের আক্রমণে এই আইল্যান্ডটির প্রচুর ক্ষতি হতে থাকে। এবং তার সঙ্গে তো স্বাভাবিকভাবেই যুক্ত হয়েছে নানা রকমের ন্যাচারাল ডিজাস্টার, যত ঝড়, সমস্ত কিছু এই সাগর দ্বীপের বুকের ওপর দিয়ে বয়ে যায় আজও। তাছাড়া এই জোয়ার ভাটা, ভূমিকম্প, সাইক্লোন, তারপরে হিংস্র প্রাণী, সাপ ইত্যাদি নানান রকমের, মানে সুন্দরবন অঞ্চল তো, যার ফলে এই জায়গাটির ওপর অনেক ঝড়ঝঞ্ঝা গেছে। কিন্তু তা সত্ত্বেও সেই প্রাচীনকাল থেকে কপিল মুনির আশ্রমে এই যে কনফ্লুয়েন্স, এইখানে গঙ্গা এবং বে অফ বেঙ্গল মানে সাগর সঙ্গমে প্রচুর মানুষ পুণ্যার্থী এখানে এসেছেন, আসছেন এবং ভবিষ্যতেও আসবেন মকর সংক্রান্তির পুণ্য স্নানে মিডল অফ জানুয়ারিতে। এই মানুষদের যে আসা যাওয়া, সেই আসা যাওয়া এত রিস্ক থাকা সত্ত্বেও, এত বিপদ থাকা সত্ত্বেও কিন্তু বন্ধ হয়নি। এখন এই আইল্যান্ডে মোটামুটি 2.6 লাখ মানুষ রয়েছেন, আর এরিয়া হচ্ছে 360 স্কোয়ার কিলোমিটার। কমিউনিকেশনটা এখনো যে খুব ভালো সে কথা বলা যায় না। তা 1950 সাল অবধি বরঞ্চ এই জায়গাটি যতটা খারাপ ছিল তার থেকে অবশ্যই উন্নতির আলো দেখছে। ব্যাকওয়ার্ড ছিল সেই দিক থেকে, মানে এডুকেশন, কালচার, সমস্ত দিক থেকে আজও তার কিন্তু একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা বিস্কিট কিনছিলাম, একটু জল আর বিস্কিট। বিস্কিটটা কি মানে নতুন ধরনের একটা কোম্পানি দেখে ছেলেটিকে জিজ্ঞেস করছি যে এটা কি বিস্কিট দিলে, কি কোম্পানির? বলে আমি পড়তে জানি না। একটা বড় ছেলে, বছর 20 থেকে 22 মতো বয়স হবে, আমি পড়তে জানি না, তুমি পড়ে নাও। তাই এখনো এই অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে 1913 সালে একটা ব্রাঞ্চ সেন্টার হয় রামকৃষ্ণ মিশনের কন্টাই, কাঁথিতে, পূর্ব মেদিনীপুরে। সেখান তারই মানে সেই জায়গা থেকে হ্যাঁ, কাঁথিতে 1913 সালে যে ব্রাঞ্চ সেন্টারটা হয়, মানে এই নদীরই এপার ওপার,
তো তার খরচাপত্র, এই কাঁথির যে মিশন, সেই মিশনের খরচাপত্র সামাল দেবার জন্য জমিন্দার্স অফ মগরা ইন সাগার আইল্যান্ড ডোনেটেড সাম অ্যারেবল ল্যান্ডস টু দ্য মিশন। মিশনকে কিছু জমি দান করেন যাতে মিশনের খরচাপত্র চলতে পারে। সেই থেকে সেই নদী পারাপার হওয়া শুরু হলো এবং এই কাল্টিভেটেড ল্যান্ডসগুলি দেখাশোনা করবার জন্য, এই চাষের জমি টমিগুলো দেখার জন্য রেভারেন্ড রাখাল মহারাজ স্বামী ঈশাতানন্দ মহারাজজি কন্টাই সেন্টার থেকে যাতায়াত শুরু করলেন এবং এই সাগর দ্বীপে তিনি অনেক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে থাকতে শুরু করলেন এবং তার অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টায় তিনি সেখানকার কিছু লোকাল মানুষকে বোঝালেন দ্য বেসিক নিড অফ এডুকেশন। কেননা যতক্ষণ মানুষের ভিতরে শিক্ষার বিস্তার না হচ্ছে তারা ততক্ষণ পর্যন্ত নিজেদের ডেভেলপ করবার যে প্রয়োজন আছে সেটাই তো বুঝতে পারবে না। সেই জন্য একেবারে সেই তাদের সেই অল্প কটি বাচ্চাকে নিয়ে মহারাজজি শুরু করে দিলেন তাদেরকে লেখাপড়া শেখানো, একদম ফ্রম অ্যালফাবেট লেভেল, অওয়া ক খ এবিসিডি তো আরও পরে আসবে, অওয়া ক খ দিয়ে তাদেরকে লেখাপড়া শেখানো শুরু করলেন সেই ছোট ছোট ছেলেপুলেগুলোকে। কোথায়? কুঁড়ে ঘর, থাকার ব্যবস্থা কি? কুঁড়ে ঘর। সেইটি পরবর্তীকালে প্রাইমারি স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হলো। স্কুলটি হচ্ছে, সেটিও স্বর্গত গোবিন্দপ্রসাদ গায়েন, তার ভিলেজ হচ্ছে, তার গ্রাম পুরুষোত্তমপুর, তিনি আবার সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। এইভাবে মিশন মনসাদ্বীপে প্রতিষ্ঠিত হলো 1928 সালের এপ্রিলে এবং শিফটেড ইন এ কটেজ ফর দ্য পারপাস অন এ পিস অফ ল্যান্ড ডোনেটেড টু দ্য সেন্টার বাই লেট কর্ণাকর জানা অফ দ্য সেম ভিলেজ। এইভাবে সেখানকার লোকাল মানুষের সহযোগিতা, ঠাকুর এইভাবেই সমস্ত শুভ বুদ্ধি, শুভ ইচ্ছা, যাদের অর্থ আছে, শ্রী শ্রী মা বলছেন না, যার আছে সে মাপো, যার নেই সে জপো, এই শুভ বুদ্ধির উদয় তাদের ভিতরে ঘটালেন এবং তারা এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিল। এইভাবে ঈশাতানন্দজি মহারাজ তিনি এই ইনিশিয়েটিভ নিয়ে এইভাবে এডুকেশনাল, কালচারাল এই সমস্ত দিকগুলোকে সমৃদ্ধ করবার চেষ্টা শুরু করে দিলেন এবং আজকে তারই ফলস্বরূপ আমরা এই এত সুন্দর মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন আশ্রমটি পাচ্ছি এবং একে এত সুন্দর করে গড়ে তোলার পিছনে পরম পূজনীয় স্তবপ্রিয়ানন্দজি মহারাজ, তার অবদানের তুলনা হয় না। তিনি যখন প্রথম গিয়েছিলেন বেলুড় মঠ থেকে, তখন সেই জায়গা কি ছিল আর আজকে কি হয়েছে, মহারাজজি অনেক সময়ই তার যে কথা প্রসঙ্গে বলে থাকেন। মহারাজজি কথাও বলেছেন, এক জায়গায় শুনছি ইউটিউবে, মহারাজজি বলছেন, বেলুড় মঠে এসেছিলাম ঠাকুরের কাছে থাকবো, ঠাকুর মা এই এত দূরে। তখন মহারাজজি স্তবপ্রিয়ানন্দজি মহারাজকে বলছেন, কোন মহারাজজি বলছেন আমি তো খুবই ক্ষমা প্রার্থী, নামটা বলতে পারছি না, কিন্তু তিনি বলছেন যে দেখো, তুমি সেখানে নিয়ে গিয়ে ঠাকুরকে বসিয়ে পূজার মধ্যে দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে, সাধনার মধ্যে দিয়ে তাকে জাগিয়ে তুলবে, কোনো তফাৎ নেই। তোমার বেলুড় মঠে ঠাকুর বসে আছেন, ওখানে কি বসে নেই? আমার বারবার আন্দামানের কথাও মনে পড়ে যাচ্ছিল। পোর্ট ব্লেয়ারে ঠাকুর মিশনটি, পোর্ট ব্লেয়ারের মিশনটিও খুব সুন্দর, ঠাকুর একদম সমুদ্রের দিকে তাকিয়ে বসে আছেন। তো এই হলো গল্প, অন্ধকার দেখার গল্প। ওখানকার মানুষজনদের আমাদের এই 3 ছেলের ভীষণ ভালো লেগেছে, বলছে এত এত আন্তরিক, এত আতিথেয়তা, তারা তো আবার একসঙ্গে ফুটবল খেলা, প্রাণ ভরে আনন্দ করে এসেছে, সবাই সবার মতো করে। তাহলে আজকে এখানেই আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো।
আবার দেখা হবে আগামীকাল। আনন্দময়ী মায়ের কথা শুনবো বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে। কিন্তু আবার ইচ্ছে করছে যে কবে আমরা আরও একবার যেতে পারি। জয় রামকৃষ্ণ, জয় রাম, জয় রাম।